আমি তো আমার শোয়ের কাছে এসেছি। আর তাছাড়া ক্যাবলার জন্য রান্না বান্না নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। খুব সকাল সকাল উঠে আমি আর ক্যাবলা একসাথে মিলে রান্না বান্না সেরে ফেলেছি। জানো তো, আমার ছোট্ট সংসারটা খুব সুখের হয়েছে। ক্যাবলা আমায় ভীষণ ভালোবাসে, আমার সব কাজকর্মে আমাকে সাহায্যও করে। তা ময়না, বাড়ি বয়ে এসে তুই তো সুখের সংসারের কি তোমার কি এই ডাক শুনতে ভালো লাগে না? ভালো লাগে না মানে? বড্ড বেশি ভালো লাগে। আর তাই তো এই ডাকটি বারবার শুনতে ইচ্ছে করে আপনার মুখ থেকে। এক্ষুনি এক্ষুনি রাজেশ বাবুকে কারাবন্দি করো। কি রাজকন্যা জেসমিন, তুমি এটা কি করতে বলছো? তুমি আমাকে পাগলিকে একটি সাদা ধবধবে ঝিনুক উপহার দেয়। বাহ, এটা তো বড্ড সুন্দর দেখতে। এই ঝিনুকটা চলে চলে। দাসী, এ দাসী, কে কোথায় আছিস? এদিকে আয় তো একবার। আদেশ করুন রাজকন্যা, আমি আপনার জন্য কি করতে পারি? যা তো, এক্ষুনি কজন রাজরক্ষীকে এখানে ডেকে নিয়ে আয়। কি ব্যাপার কি রাজকন্যা জেসমিন, তুমি হঠাৎ করে রাজরক্ষীদের ডাকছো কেন? তারা এখানে এসে কি করবে? আপনাকে এত কথা কে বলতে বলেছে? রাজেশ বাবু নিজে তো একটা অকর্মণ্য, আবার কি না আমি কি করছি সেই দিকে আঙ্গুল তুলছেন। এক্ষুনি তো আমার কাছে বাঁচতে যাওয়ার জন্য হাত জোর করছিলেন, আর আমি যখন বলেছি আমি আপনাকে সাহায্য করব, তাহলে আপনি আমার উপর ভরসা করে চুপ করে দাঁড়িয়ে থাকুন আর দেখুন আমি কি করি। কি হলো কি দাসী, আমি তোমাকে যেটা বললাম সেটা করো গিয়ে। আগে যুবরানী। এরপর দাসী রাজকন্যা জেসমিনের কক্ষ থেকে বেরিয়ে যায় এবং রাজরক্ষীকে সে রাজকন্যা জেসমিনের কক্ষে ডেকে নিয়ে যায়। আদেশ করুন রাজকন্যা। এক্ষুনি এক্ষুনি রাজেশ বাবুকে কারাবন্দি করো। কি রাজকন্যা জেসমিন, তুমি এটা কি করতে বলছো? তুমি আমাকে বাঁচানোর নামে উল্টে আমাকে আমাকে কারাবন্দি করছো। এই জন্যই আমার বাবা সব সময় বলে নারীকে কখনো বিশ্বাস করতে নেই। নারী হচ্ছে ছলনাময়ী। সে ওই চারুলতাই হোক আর রাজকন্যা জেসমিনই হোক না কেন, কাউকে বিশ্বাস করা ঠিক হয়নি আমার। আপনি ওনার রাজপুত্র, হেমরাজ্যের রাজপুত্র হয়ে লজ্জার মাথা খেয়ে বসে আছেন। কই, আগে তো আপনি এমন ছিলেন না। বাণিজ্যে গিয়ে তো দেখছি আপনার ভারী অবনতি হয়েছে। লজ্জার মাথা বাণিজ্যে গিয়ে বেঁচে রেখে এসেছেন আর কি। বারে, আমি আবার কি করলাম যে তুমি আমায় এত কথা শোনাচ্ছ? কি করলেন মানে? বাবার সামনে ওভাবে বলতে আছে নাকি? সারা পথ যে আমি আপনার দিকে চেয়েছিলাম, এই কথাটা বাবার সামনে বলে আপনি আমাকে আর বাবাকে দুজনকেই লজ্জায় ফেলেছেন। এটা কি অন্যায় করেননি? বাহ, তুমি আমার দিকে সারা পথ তাকিয়ে থাকলে তাতে কোনো অন্যায় হলো না। যেই আমি সত্য কথা বলেছি আর সমস্ত অন্যায় আমার হয়ে গেছে, তাই তো? তা এখন তোমার বাবা পাশে নেই, এখন তুমি আমায় খুলে বলতে পারো যুবরানী। এত সময় ধরে আমার দিকে তাকিয়ে কি পর্যবেক্ষণ করছিলে বলো তো? সত্যি করে বলো তো দেখি, বাণিজ্য থেকে ফিরে এসে আমার রূপ আবার বেড়েছে নাকি? দেখ, বাণিজ্য থেকে ফিরে আপনার রূপ বেড়েছে কি না বেড়েছে সেটা আমি জানি না, কিন্তু আপনি যে বড্ড ঠোঁটকাটা হয়ে ফিরে এসেছেন সেটা আমি ভালোই বুঝতে পারছি। আপনি এভাবে যখন তখন আমি লজ্জা দিয়ে কথা বললে আমি কিন্তু আপনার সাথে আর কথাই বলবো না। এ কথা বলে চারুলতা রাজপুত্রকে রেখেই গটগট করে হেঁটে বাড়ির ভেতরে চলে যায়। আরে আরে শোনো চারুলতা, আমার সঙ্গে কথা না বললে কিন্তু তোমারই ক্ষতি। শোন মীরা, আমি তোর সই, সেই ছোট্টবেলার সই। আমি কখনোই তোর খারাপ চাই না, সত্যি বলছি। আমি মন থেকে চাই তুই আর ভ্যাবলাদা সুখে শান্তিতে সংসার কর, তোরও আমার মতো সুন্দর সুখের একটা সংসার হোক। কিন্তু তুই সবসময় অনেক অহংকার করিস। এত অহংকার ভালো নয় মীরা। অহংকারের পতন একদিন না একদিন ঠিক হয়ই। আর তাই আমি তোর ভালো চেয়েই তোকে বলছি, এত অহংকার করিস না মীরা। এই তো দেখতে পাচ্ছিস, অহংকার করেছিলিস বলে আজ তোর এই দশা হয়েছে। তুই ঠকে গেছিস কিভাবে দেখেছিস? আমি ঠকেছি কি না ঠকেছি সেটা তোকে বলতে হবে না। আর তোকে বাড়ি বয়ে এসে আমায় এত জ্ঞানও দিতে হবে না। তুই এখন আয় তো এখান থেকে, আর এখান থেকে গিয়ে নিজের সংসারে মন দে। তুই আমার সংসার নিয়ে তোকে না ভাবলেও
যাচ্ছি বাবা যাচ্ছি, আমি তোর বাড়িতে থাকতে আসিনি। এ কথা বলে ময়না মীরাদের বাড়ি থেকে চলে যেতে থাকে। আর তখনই বাড়ির ভেতরে চারুর বাবা প্রবেশ করে, তার পিছে পিছে চারুলতা ও রাজপুত্রও প্রবেশ করে। কি ময়নাকে দেখলাম মনে হলো, হ্যাঁ, দৌড়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল মনে হলো। বাড়িতে তো মীরার থাকার কথা নয়, আর তাছাড়া ময়না তো মীরার কাছে এসেছে দেখা করতে। মীরা না থাকলে কি করতে এসেছিল? ওই দেখ মীরা, তোর বাবা চারুলতার রাজকুমার ফিরে এসেছে রে। হ্যাঁ গো, তুমি ফিরে এসেছো? তা এই এই এতক্ষণে তোমার ওই ঢিঙ্গি মেয়েকে নিয়ে ফিরে আসার সময় হলো বুঝি? আহ জয়া, এ কেমন ধরনের কথা বলছো তুমি? রাজপুত্র আছে তো এখানে নাকি? জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে নাকি তোমার? হয়েছে হয়েছে, আমি সত্যি কথা বলতে এত ভয় পাই না বাপু। যাগে, তা তোমার ওই মেয়ে চারুলতাকে কোথায় পেলে তোমরা? বাবা বলো বলো, কোথায় পেলে তোমরা চারুলতাকে? কি রে চারু, তুই কোথায় হারিয়ে গিয়েছিলিস? নাকি বাড়ি থেকে পালিয়েছিলিস? সে যাই হোক, তোকে আমার বৌভাতের দিনে যেতে হলো। তোর জন্য আমার বৌভাতের অনুষ্ঠানটা যে একেবারে মাটি হয়ে গেছে। সবাই কোথায় আমার বৌভাতে আমাকে নিয়ে মাতামাতি করবে, তা নয়, তোর খোঁজ নিয়ে সবার ব্যস্ততা। কি মীরা, তুমি সারু মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? আর তাছাড়া তোমাকে আর কতবার বলতে হবে যে তুমি সারু মাকে নাম ধরে ডাকবে না, তাকে তুমি দিদি বলে ডাকবে। চারুলতার এই সৎ মা আর সৎ বোন কেউই চারুলতাকে সহ্য করতে পারে না, সব সময় চারুলতার সাথে বাজে ব্যবহার করে। তাই আমি এরকম পরিবেশে আমার চারুলতাকে আর এক মুহূর্ত থাকতে দেব না। যেখানে আমার চারুলতার সম্মান নেই, সেখানে আমার চারুলতার এক মুহূর্তও থাকা চলবে না। আমি যেহেতু অন্যায় করেছি, তাহলে তো আমাকে শাস্তি পেতে হবে। ঠিক আছে, তবে তবে আমি আপনার দেওয়া শাস্তি মাথা পেতে নেব পদ্ম জলাশয়ের রানী। তোকে তো একটা শাস্তি আমি প্রথমেই দিয়েছি, সেটা হলো তোর মাছ ধরা অস্ত্র ওই বড়শিটাও তো আমি কেড়ে নিয়েছি। আর হ্যাঁ, আরো একটা শাস্তি তোকে পেতে হবে। তুই আর কখনো এই জলাশয় থেকে একটা মাছও ধরতে পারবি না। এই মাছ ধরাতে যখন আমার অন্যায় হয়েছে, তখন তখন আমি এই অন্যায় স্বীকার করছি। সত্যি সত্যি আমি আর দ্বিতীয়বার এমন অন্যায় করবো না। তবে তুমি আমাকে বলে দাও, আমি আমার জীবন বাঁচানোর জন্য কিভাবে খাদ্যের ব্যবস্থা করব? এই জঙ্গলে কেন আমার বাড়ি বানিয়ে থাকা, সবটাই তো তোমাকে আমি বললাম। আমি তো এই জঙ্গলের বাইরে গিয়ে অন্য কোনো লোকজনের সাথে থাকতে চাই না পদ্মরানী। তাহলে আমি এখানে থাকতে চাই। তবে আমি কি খেয়ে বেঁচে থাকবো বলো? শুধুমাত্র জঙ্গলের ফল খেয়ে কি বেঁচে থাকা যায়? সেই নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সেসবের ব্যবস্থা করে দেব। তুমি আমার ব্যবস্থা করে দেবে? কিন্তু কি ব্যবস্থা? তুমি কি আমায় রোজ খাবার দিয়ে যাবে নাকি? দূর পাগলি, আমি তোকে রোজ খাবার দিয়ে যাব কেন? আমার কি অত সময় আছে নাকি? আমি তোকে একটা বর দিতে চাই। বর? কিসের বর? না না বাবু, আমার কোনো বর চাই না। জানো তো, অনেক বছর আগে আমার একটা বিয়ে হয়েছিল এক রাজার সাথে, আর সেই বরকে নিয়ে তো আমি সুখে সংসার করছিলাম। একটা কন্যারও জন্ম হয়েছিল জানো তো। তারপর যে কি থেকে কি হয়ে গেল, আমার মেয়েটা হারিয়ে যাওয়ার পর থেকে আমার জীবনটা ওলট পালট হয়ে গেল। তাই আমি জীবনে আর কোনো বর চাই না, কোনো বর। লোকে তোর নামের পাশে যে পাগলি কথাটা জড়িয়ে দিয়েছে কেন, এখন আমি বুঝতে পারছি। তবে সেটা এমনি দেয়নি রে, তোর কথায় বোঝা যাচ্ছে তুই লতা নোস, লতা পাগলি বটে। আরে বর মানে তোকে আমি বিয়ে করা বর দেওয়ার কথা বলিনি। এই বর মানে হচ্ছে উপহার। তোকে আমি মূল্যবান কিছু
উপহার দিতে চাই। এই নে তোর সেই উপহার। এরপর পদ্ম জলাশয়ের পদ্মরানী লতা পাগলিকে একটি সাদা ধবধবে ঝিনুক উপহার দেয়। বাহ, এটা তো বড্ড সুন্দর দেখতে। এই ঝিনুক তো চলে চলে থাকে, তুমি আমাকে এটা উপহার দিলে কেন? আর এটা দিয়ে আমি কি বা করব? এই তো একটু আগেই তুই খাবার নিয়ে অনেক চিন্তা করছিলিস না? আমি তোকে এজন্যই এটা দিয়েছি। এটা যত্ন করে ঘরে তুলে রাখবি। যখন ক্ষুধা পাবে তারপর তারপর কি? ক্ষুধা পেলে এর কাছ থেকে যে খাবার যাবে সেই খাবারই পাবো, তাই তো? বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। আমার যখন যা খেতে ইচ্ছে করবে তখনই খেতে পারবো, তাই না পদ্মরানী? তোরা মানুষেরা এত বোকা কেন? শুধু বোকা তো নয়, বড্ড অলস। সুযোগ পেলেই তোরা বসে খেতে চাস, কিন্তু না না, আমি যে সেই সুযোগ তোকে দেব না। এই ঝিনুকের কাছে চাইলে তুই খাবার পাবি না, বরং প্রতি সপ্তাহে এই ঝিনুক থেকে তুই একটি করে মুক্ত পাবি, আর সেটাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে সেই পয়সা দিয়ে খাবার কিনে এনে খাবি। ও আচ্ছা, এই ব্যাপার। এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। তোমাকে অনেক ধন্যবাদ পদ্ম জলাশয়ের পদ্মরানী। রানীমা, রানীমা, আপনি শান্ত হন রানীমা, আপনি এতটা উত্তেজিত হবেন না। না না না, আমি কিছুতেই হেমরাজ্যে থাকবো না। এখানে আমার মন টিকছে না। সবাই গিয়ে পড়ে আছে ওই মধুপুর রাজ্যে। রাজকন্যা জেসমিনের কথা মতো আজ ওখানে থেকে গেলেই ভালো হতো। কে জানতো রাজপুত্র তার প্রাণের যুবরানীকে বাঁচাতে ছুটে চলে যাবে সেখানে, আর মহারাজও তার যুবরানী আর যুবরাজ বলতে যেন পাগল। মহারাজের হঠাৎ করে কি যে হয়ে গেল। এই যুবরানী চারুলতা হেমরাজ্যের রাজপ্রাসাদে আসার আগেও তো সে আমার কথায় উঠতো আর বসতো। ওই যুবরানী আবার আমার মহারাজকে কোনো কালো জাদু করেনি তো? হ্যাঁ রানীমা, কালো জাদু। আপনি কথাটা মন্দ বলেননি, কিন্তু আমি শুনেছি এই কালো জাদুর নাকি অনেক বড় হাত। এই কালো জাদুর মাধ্যমে যে কোনো মানুষকে নিজের বশেও করা যায়, আর তাকে ইচ্ছে মতো সুতোর ডগায়, তাকে ইচ্ছে মতো আঙুলের ডগায় নাচানোও যায়। পুরো দিকের জঙ্গলের মধ্যে একটা তন্ত্রমাতার কুটির আছে। সেই তন্ত্রমাতা নাকি কালো জাদুবিদ্যা জানে গো। আমার এক বোনের বরের ঘরের বাইরে মন ছিল। তারপর আমার সেই বোন সেই তন্ত্রমাতার কাছে গিয়ে তার বাবাকে নিজের বশে নিয়ে এসেছে। এখন আমার বোনের সেই বর আমার বোনের কথায় ওঠে আর বসে। সত্যি নাকি? যদি সত্যি এমন কালো জাদু জানা কোনো তন্ত্রমাতার খোঁজ তুই আমাকে দিতে পারিস, তবে আমি তোকে 10-10টা স্বর্ণ মুদ্রা গুনে গুনে দেব। হ্যাঁ রানীমা, আপনি চাইলে আমিও সেখানে আপনাকে নিয়ে যেতে পারি। আগে ওই রাজামশাই রাজপুত্রকে হেমরাজ্যে ফিরতে দে, দেখি তারা কোন সত্য উদ্ঘাটন করে হেমরাজ্যে ফিরে আসে, তারপর আমি একটা ব্যবস্থা নেব। ঠিক আছে রানীমা। মীরার তো এখন শ্বশুর বাড়িতে থাকার কথা, কোনো ঝামেলা করেনি তো ভ্যাবলার সাথে? আবার কে জানে, সেসব প্রশ্ন করতেই তো বাবা হয়তো আমাকে আর রাজপুত্রকে ঘরে পাঠিয়ে ওদেরকে ঘরে নিয়ে গেছে। মার মীরার কথার তো কোনো লাগাম নেই, তাই রাজপুত্রের সামনে বাবাকে বারবার লজ্জায় পড়তে হয়। ভালোই করেছে বাবা, কিন্তু আমার যে ঘরে মন টিকছে না। যাই, আমি একবার গিয়ে দেখে আসি বাবা ওদের সাথে কি কথা বলছে। রাজপুত্র, আপনার শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, আপনি একটু বিশ্রাম নিন, আমি এক্ষুনি আসছি। তুমি আবার কোথায় যাচ্ছ যুবরানী? ইস, আপনি আমায় সবসময় এমন যুবরানী যুবরানী করবেন না তো। আমার তো একটা নাম আছে নাকি? আমার নাম ধরে ডাকলেও তো হয়। না মানে, যুবরানী বলে সম্বোধন করলে আমার মনে হয় তুমি আমার বিয়ে করা বউ, আর সেই মনে হওয়াটাকে আরো ভালো করে অনুভব করাতেই যুবরানী যুবরানী বলে ডাকতে ইচ্ছে করে। কিন্তু কেন যুবরানী, তোমার কি এই ডাক শুনতে ভালো লাগে না? ভালো লাগে না মানে? বড্ড বেশি ভালো লাগে, আর তাই তো এই ডাকটি বারবার শুনতে ইচ্ছে করে আপনার মুখ থেকে। এভাবে চুপ করে থাকলে কিন্তু চলবে না যুবরানী। তুমি কিন্তু অনেক চুপ করে থাকছো আর আমাকেও বাধ্য করছো। কিন্তু এবার যে আমি তোমাকে চুপ থাকতে দেব না, আর নিজেও চুপ থাকবো না। বলো না,
আমার মুখে যুবরানী ডাক শুনতে কি তোমার ভালো লাগে না? দাদ, আমি জানি না, আপনি বিশ্রাম করুন তো। আমি গিয়ে দেখি, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। রাতে না খেয়ে ঘুমালে হবে নাকি? এ কথা বলে চারুলতা লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর রাজপুত্র তার যাওয়ার পানে তাকিয়ে তাকিয়ে হেসে ওঠে আর বলে, তোমার জন্য শুধু একটা রাত না খেয়ে উপবাস করে কাটিয়ে দেওয়া তো তুচ্ছ বিষয়। এই রাজপুত্র অরুণ তো তোমার জন্য জান কোরবানি দিতেও রাজি চারুলতা। এখন বলো তো জয়া, মীরা এখানে কি করছে? মীরা এখানে কি করছে মানে? মীরা এখানে থাকতে তোমার কোন অসুবিধা হচ্ছে শুনি? বিয়ে হলে মেয়েরা কি তার বাপের বাড়িতে আসতে পারে না নাকি? ওই তোমার ওই বড় মেয়ে চারুলতাও তো এখন তোমার বাড়িতেই আছে, তাকে তো এমন প্রশ্ন করছো না তুমি। এত কথা করিও না জয়া, আমি যে কথাটা বলছি সেটা সোজাসুজি উত্তর দাও তো। চারুলতা মায়ের এখানে থাকা আর মীরার থাকাটা এক নয়। মীরার সবে 2 দিন হলো বিয়ে হয়েছে, এখন তো ওর শ্বশুর বাড়িতে থাকার কথা। তবে ও এখানে কি করছে? কোনো ঝামেলা বাকি আসুনি তো তোমরা মীরার শ্বশুর বাড়ি থেকে? তখনই চারুলতা মীরাদের ঘরে প্রবেশ করে। বল না বোন, কেন বাবাকে চিন্তায় ফেলছি শুধু শুধু? তোর সাথে কি ভ্যাবলার কোনো ঝামেলা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে খুলে বল না, আমরা দেখি কোনো সমাধান করতে পারি কিনা। আমি একাই বুঝে বাবাকে চিন্তায় ফেলি, আর তুই তুই বুঝে বাবাকে চিন্তায় ফেলিস না? এই তো একদিন আগে নিজে উদা হয়ে গিয়ে বাবাকে কত বড় চিন্তায় ফেলেছিলি তুই। তোর সঙ্গে আমি এসব তর্কে এখন যেতে চাইছি না মীরা। তুই আগে খুলে বল তো, তোর ভ্যাবলাদের বাড়িতে কোনো ঝামেলা হয়েছে কিনা যে তুই এখানে চলে এসেছিস? ভ্যাবলার মা আমাকে সব নকল গয়না দিয়েছে, আমার সাথে নকল গয়না দিয়ে জোচ্চুরি করেছে। এরপর আমি ওই ভ্যাবলাদের বাড়িতে থাকবো? কখনো না। এমনিতে ওই 2 নম্বরের ছেলে ভ্যাবলা হয়েছে আমার বর, তার উপরে আবার 2 নম্বরের গয়না দিয়েছে, আর তাই এই বিয়েটা আমি মানি না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।